অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রশ্নপত্র সহজ হলে ছাত্রছাত্রীদের বুঝতে সহজ হয়, একথা আমরা কে না জানি। রাজনৈতিক ক্ষেত্রটাও ঠিক তেমনি। প্রশ্ন কম হলে ছাত্রছাত্রীদের অনেকেই খুশি হয়। রাজনৈতিক বিষয়গুলিও কমন হলে সাধারণ মানুষের বেশ সহজ হয় বুঝতে। কমন প্রশ্ন মানে কি? সাধারণত অধিকাংশ ছাত্রছাত্রী যে প্রশ্ন বহুবার শোনে এবং শুনে শুনে সেগুলির সমাধানের বিষয়ে তাদের একটা অভ্যাসগত ধারণা জন্মে যায়। ফলে প্রশ্নের উত্তর করতে অধিকাংশের ভাববার বিশেষ কিছুই থাকে না। রাজনৈতিক ক্ষেত্র সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলির কাছে অভ্যাসগত ধারণার কথা শুনতে এবং বুঝতে চায়। ছাত্রছাত্রীরা অধিকাংশই যেমন মনে করে না যে বই তাদের পড়তে দেওয়া হয় সেগুলো জ্ঞানের জগতে প্রবেশের একটা শোকেস টাইপের কিছু, তেমনিভাবেই সাধারণ মানুষও রাজনৈতিক বক্তব্যকে একটা অভ্যাসগত শোনার এবং বোঝার মধ্যেই রাখতে চায়। অনেক কিছু শুনে যদি রাজনৈতিক বক্তব্যকে বুঝতে হয়, মানুষের কাছে সেটা বোঝা লোড হয়ে দাঁড়ায়। আবার দেখুন, অল্প সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা পুরো বই পড়বে, বুঝবে, পারলে বিশেষ বিষয় আরও জানতে রেফারেন্স বইয়ের সাহায্য নেবে। এই সংখ্যা খুবই কম। ফলে রাজনৈতিক বিষয়গুলো বুঝতেও মানুষ কমন বিষয় যেগুলো তাদের অভ্যাসগত ধারণার সাথে সামঞ্জস্য হয় সেগুলি তারা বুঝতে চায়। এর বাইরে হলে তাদের অসুবিধা হয়। রাজনৈতিক ক্ষেত্রে অভ্যাসগত ধারণা কি? ধরা যাক রাজনৈতিক দলগুলি ধর্মকেন্দ্রিক কথা বলে বেড়াচ্ছে সর্বত্র। এখন ধর্ম বলতে সাধারণ মানুষ কি বোঝেন? ধর্ম বলতে সাধারণ মানুষ নিজ নিজের ধর্মকেই বোঝেন। হিন্দুরা তাদের দেবদেবী এবং সেই সংক্রান্ত দেবদেবীর পুজো করার আচার অনুষ্ঠান এসবই বোঝেন। আবার হিন্দুরা যে একটি আলাদা সম্প্রদায় সেটাও ছোটবেলা থেকেই তাদের মধ্যে গেঁথে যায়। এটা বেশি পোক্ত হয় ব্যক্তির নামকরণের সাথে সাথে। আরবি শব্দ মিজানুর আর বাংলায় প্রচলিত শব্দ বিজয় প্রায় সমার্থক, যদিও বিজয় শব্দটিও যতদূর জানি আরবি শব্দের থেকে আগত। কিন্তু হিন্দুরা সন্তানের নামকরণে বিজয়কে গ্রহণ করে মিজানুর শব্দটি গ্রহণ করে না। আবার আসিফ মানে সাহসী, বীর মানেও সাহসী, কিন্তু মুসলিমদের পছন্দের নাম আসিফ, আর বীর নামকরণটি হিন্দুভাষী হিন্দুদের বেশি পছন্দ। এর কারণ ধর্মীয় সম্প্রদায়গত ধারণা। ফলে অভ্যাসবশত যে ধারণা মানুষের প্রায় মজ্জাগত হয়ে গেছে, তাদের কাছে ধর্মনৈতিক রাজনীতির বার্তাটা বেশ সহজেই ক্যাচি হয়ে ওঠে। মানুষ জন্মমাত্রই স্বাধীন, কিন্তু বড় হয়ে ওঠে শিকলবাঁধা জীবনবোধ নিয়ে। এখানে কেউ কেউ হঠাৎ করে অবাধ্য হতে পারেন, আবার খুব চেতনা সম্পন্ন মানুষও আছেন যারা মুক্ত মনের। এই মুক্ত মনের মানুষ আর কত? এবার দেখুন, ধর্মীয় রাজনৈতিক পরিমণ্ডলে রাজনীতি করা সহজ হয়ে ওঠে। রাজনৈতিক বক্তব্যকে অসার করে ধর্মীয় কথাকে যারা অগ্রাধিকার দেয়, কারণ ধর্ম, জাতপাত, বর্ণ, ভাষা এসব পরিচিতি মানুষের মনে এমনভাবে গেঁথে আছে, এসব নিয়ে নাড়াচাড়া দিলেই বহু মানুষ তৎক্ষণাৎ বহু ভাগে শুধু ভাগ হয়ে যাবে সেটাই নয়, আপন ধর্ম, জাত, বর্ণ এবং ভাষা রক্ষাকে 1 নম্বর কাজে পরিণত করবে। চাইলে সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের দাঙ্গা বাঁধিয়ে আত্মঘাতী হতেও পিছপা হবে না। যেমন ধরুন, গত 2 মাস ধরে মণিপুরে সাংঘাতিক দাঙ্গা চলেছে দুই সম্প্রদায়ের মধ্যে। একদল যারা মেইতি সম্প্রদায় তারা বৈষ্ণব হিন্দু, অন্যদিকে কুকি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়। এরা আবার ট্রাইবালদের সংবিধান প্রদত্ত সংরক্ষণ আছে সর্বত্র। কুকি সম্প্রদায় পাহাড়ের উপত্যকার মানুষ, সংখ্যায় মেইতির থেকে কম হলেও পুরো পাহাড় জুড়েই তাদের অবস্থান। অন্যদিকে মেইতি সম্প্রদায় জনসংখ্যার বড় অংশ হলেও এরা মূলত শহরাঞ্চলেই থাকে। মেইতিরা তাদেরকে ট্রাইবালদের মতো সংরক্ষণ দাবি করছে। তাহলে মণিপুরের সমস্যাটা মূলত অর্থনৈতিক। এই সমস্যা সারা ভারতের মানুষের যে সমস্যা, তার বাইরে আর কিছুই নয়। তাহলে ওখানে রাজনৈতিক ইস্যুতে ধর্ম ঢুকে পড়লো কত সহজেই। ওখানে সোজা কথায় রাজনীতি চলেছে বৈষ্ণব হিন্দু মেইতিদের সাথে খ্রিস্টান কুকিদের। মণিপুর বিধানসভার আসন 60টি, বিজেপি 31টি আসন জয়ী হয়ে এবং আরও 2-3টি আঞ্চলিক দল নিয়ে রাজ্য চালাচ্ছে। অর্থনৈতিক বৈষম্য দূর করে বা শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা একমাত্র বামপন্থীই বলেন।
অবাক বিষয়, যারা ধর্মনিরপেক্ষ শ্রেণীহীন সমাজ গড়ে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের একমাত্র পথপ্রদর্শক, তাদের রাজনীতি মণিপুরে ব্রাত্য। ত্রিপুরায় বামপন্থী সরকার ছিল, সেই সরকারের পতন ঘটিয়ে ওখানেও বিজেপি রাজ করছে। পশ্চিমবঙ্গেও একদা বামপন্থী শাসিত 34 বছরের সরকার থাকা সত্ত্বেও এখন আর বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই। বরং পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন বিজেপি 77টি আসন 2021 সালে জয়লাভ করে এখানকার শাসক তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর ক্ষমতা দখলের পথে হাঁটছে। তাহলে শুরুতে যেটা বলছিলাম, ধর্ম, বর্ণ, জাত পাত, ভাষা এসবে মানুষ যতটা সহজভাবে রাজনীতিটা বোঝে, নিরপেক্ষভাবে রাজনীতিটা বুঝতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই বেশি মনে হয় না? একদল বাম ভাবে রাজনৈতিক দল আছে যারা পশ্চিমবঙ্গের মানুষের ধর্মী মেরুকরণের কবজায় চলে যাবার জন্য বামপন্থের দলগুলি, বিশেষ করে সিপিআইএমকে এক হাত নিয়ে নেয়। ভাবটা এমন যেন সিপিআইএম রাজত্বকালে রাজ্যের মানুষকে এমন ধর্মনিরপেক্ষতার শিক্ষা দিয়েছে যে রাজ্যের মানুষের অনেকেই যার যার ধর্মে আস্থা রাখতে গিয়ে ধর্মান্ধ হয়ে গেছে। বামপন্থী সরকার একবার প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল। একটা লাল ঝান্ডার দলে সে কি আন্দোলন, প্রাথমিকে ইংরেজি ফেরাতেই হবে, সে এক মরণপর আন্দোলন। অথচ দেখুন, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বসু বালক জগদীশকে ইংরেজি স্কুলে ভর্তি না করে মাতৃভাষার স্কুলে ভর্তি করেছিলেন জগদীশবাবুকে। জগদীশবাবু তার বাবার প্রতি এই জন্য এতটাই কৃতজ্ঞ যে তিনি লিখেছেন, তিনি যদি বাংলা মাধ্যমে সাধারণ স্কুলে না পড়তেন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের চিনতে পারতেন না। তার বালক বয়সে জেলেমাজির ছেলে থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের সাধারণ ঘরের ছেলেদের অনেকের বাবার আর্থিক অনটনের সাথে গভীর লড়াই করে অস্তিত্ব বাঁচিয়ে রাখার কথা জেনেছেন। আবার বাংলা মাধ্যমে প্রাথমিক শিক্ষা নিয়েও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা 75 মিটার দূরে বসে থাকা কোনো মানুষের সাথে তিনিই প্রথম কথা বলতে পেরেছেন। আর ওই 75 মিটার দৈর্ঘ্যে 3টি সলিড ওয়াল ছিল। সোজা কথায় বেতারের আবিষ্কারক পৃথিবীতে তিনিই প্রথম। এছাড়াও গাছের প্রাণ আছে, এটাও জগদীশচন্দ্র বসুর আবিষ্কার। মাতৃভাষায় জীবনের প্রথম পাঠ নিলেও আমরা বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসুকে পাইনি। তাহলে বালক বয়সে ইংরেজি শেখা শুরু করা আবশ্যক মানা গেল কোথায়? তাছাড়া এই রাজ্যে এবং ভারতের বহু রাজ্যের প্রাথমিকে ইংরেজি না পড়ানোর চল অনেক আগেও ছিল। ফলে বামপন্থী সরকারের প্রাথমিকে ইংরেজিতে শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে এই দাবি তোলার চাইতে মানুষকে ধর্মনিরপেক্ষ করবার আবেদন রেখে গণপ্রচারের দায়িত্ব নিলে অনেক উপকার হতো এই রাজ্যের মানুষের। বামপন্থী সরকার অন্তত যতদিন এই রাজ্যে ছিল ততদিন ধর্মীয় উস্কানিটা কেউ দিতে পারেনি। জ্যোতিবাবুকে 1992 সালে 6 ডিসেম্বর বাংলায় দাঙ্গা কেন হয় না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জ্যোতিবাবু বলেছিলেন, সরকার চায় না তাই দাঙ্গা হয় না। জ্যোতিবাবুর অনুজ বুদ্ধদেববাবু এই কারণেই বলতে পেরেছিলেন, এখানে দাঙ্গা কেউ করতে এলে মাথা ভেঙে গুড়িয়ে দেব। তাহলে যারা যারা বামপন্থী সরকারের বিরোধিতা করে সরকারটার পতনে সাহায্য করেছিল, তারা বর্তমানে রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রেক্ষাপট রচনার কারিগরকে উৎসাহিত করেছিল। এ বিষয়ে বহুশ্রুত বুদ্ধদেববাবুর মতামতটা আরেকবার শুনেনি সবাই। বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে গিয়ে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। বামেরা ক্ষমতায় নেই, শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলবার উপযুক্ত পরিবেশ সরকারের না থেকেও বিধানসভায় বিরোধী দল হয়েও তো হইচই করে সরকারের সস্তায় ধর্ম খেলার বিরোধিতা করা যেত।
তবুও বামেরা যথাসম্ভব ধর্মনিরপেক্ষতার কথা মানুষকে বলছেন, কিন্তু সংখ্যালঘুদের মনে সংখ্যাগরিষ্ঠের দ্বারা আক্রান্ত হওয়ার ধারণাটা 2011 সালের পর থেকে ধীরে ধীরে নিপুণ শিল্পের মতো প্রস্তুত করলো কে বা কারা। দেখুন, জ্যোতিবাবু ও বুদ্ধদেববাবু শাসক হিসেবে কোনোদিন ধর্মীয় পোশাক পরেছেন বলে কেউ মনে করতে পারবেন? বা কোনো ধর্মস্থানে ঘুরতে দেখেছেন? দেখেননি। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। মানুষের সম্মান দেওয়ার পাঠ নিতে হয় দিদির থেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন মন্দিরের পুরোহিতের। এই কারণে দিদি মাটির কাছাকাছি, এই কারণেই দিদি জনতার দিদি হয়ে উঠেছেন। আরও একটা ছবি দেখুন। এটা একটি ইফতার পার্টি চলাকালীন ঘটনা। একই সাথে দুটো ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন সাধারণ কথা নয়। অনেক মানুষ আছেন যারা সব ধর্মের প্রতি সম্মান জানান। এটা সেই সকল মানুষের চারিত্রিক গুণ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আপন ধর্মের বাইরে গিয়ে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন না। ফলে একটি অসহনশীলতা সমাজে থেকেই যায়। অনেক মানুষের মধ্যে এই অসহনশীল মানুষদের নিজের পক্ষে টেনে অন্য রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক শক্তি বাড়াতেই পারে। যেমন বিজেপি রাজনৈতিক দল হলেও হিন্দুত্বকে তারা খুব সম্মান করে। হিন্দুত্বের বিরুদ্ধে কেউ কিছু বললে বিজেপি তাকে ছেড়ে কথা বলবে না। তাই বিজেপি মমতা দেবী ধর্ম সম্পর্কিত দ্বৈত রূপ পছন্দ করেন না, কারণ বিজেপি হিন্দুদের পক্ষেই থাকতে চায়। ফলে বুদ্ধদেব বাবুকে বলতে হয়েছিল বা বলতে পেরেছিলেন, এখানে কেউ দাঙ্গা করতে এলে তার মাথা ভেঙে গুড়িয়ে দেব। কারণ মানুষের জন্য রাজনীতির জন্য ধর্ম নয়। বুদ্ধদেব বাবুদের এই চরম সত্যটা মানুষের কাছে তুলে ধরতেই হবে। কারণ শ্রেণী শোষণহীন সমাজ গড়ার দায় বামেদের। যদি পোস্টটি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।